আমাদের আজকের আলোচ্য যেই কবিতা তার নাম হইতেছে মেলা। ঠিক না? মেলা জিনিসটা তোমরা সবাই জানো। আমরা গ্রামে বাড়ি হোক শহরে বাড়ি হোক সব জায়গাতেই দেখছি। এখন শহরে কি হয়? শহরে সাধারণত বাণিজ্য মেলা হয়। আর গ্রামে আমরা কি বলি? হাট। মূলত যেটাকে হাট বলি সেটাই কাইন্ড অফ মেলা। এখন হাটের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, ওইখানে বিভিন্ন জিনিস বেচা কেনা করা হয়। তারপরেও দেখবা হাটে মাসে একদিন হোক, পয়লা বৈশাখের সময় হোক, বৈশাখী মেলা হয়। শহরে বাণিজ্য মেলা, বাণিজ্য মেলাতে কি হয়? বিভিন্ন জিনিসপত্র তুলে, ঠিক না, সেটা বাণিজ্য মেলা হয়। স্কুল কলেজে দেখবা যে বিজ্ঞান মেলা হয়, যেখানে এক একজন তার নিজস্ব আবিষ্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসে, রিপ্রেজেন্ট করে। সেটাকে বলা হয় কি? বিজ্ঞান মেলা। এরকম অনেক মেলা হয়। তো আমাদের আজকের যে কবিতা তার নাম হইতেছে মেলা, এবং যেটি লিখেছেন আহসান হাবিব। মনে রাখবা এই আহসান হাবিব, আহসান বানানটা কেউ ভুল করবা না, এটা স্বাভাবিক ব্যাপার। হাবিব বানানে গ্যাঞ্জাম লাগে। অনেকে কি করে, হয়াকার বয়রিষ্যি ব লেখে, কি লেখে? বয়রিষ্যি ব লেখে। কিন্তু বুঝতে হবে যে এইখানে হয়াকার বয় দীর্ঘি ব। তাহলে মেলা কবিতাটি কে লিখেছেন? মেলা কবিতাটি লিখেছেন আহসান হাবিব, হয়াকার বয় দীর্ঘি ব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি। সেটা হচ্ছে ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা। তাহলে মেলা কই কই হইতেছে? ফুলের মেলা হইতেছে, পাখির মেলা হইতেছে, আকাশ জুড়ে তারার মেলা। তো তারার মেলা কোথায় হইতেছে? তারার মেলা হইতেছে আকাশ জুড়ে, তো স্বাভাবিক। তারার মেলা কি আর তোমার আমার বাড়িতে হবে? তা তো আর হবে না। তারার মেলা কই হবে? আকাশে হবে। রোজ সকালে রঙের মেলা। এই লাইনটা কেন বলা হয়েছে? এই যে রোজ সকালে রঙের মেলা, সাধারণত যদি তুমি ভোরবেলায় ঘুম থেকে উঠো, ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে সূর্যের আলো যখন বিভিন্ন জিনিসের উপরে পড়ে, তখন দেখবে সবকিছু অনেক উজ্জ্বল দেখায়। সবুজ পাতা, মুরগি ঘোরাঘুরি করতেছে, ডাকতেছে, এই যে ব্যাপারগুলা। অ্যাকচুয়ালি রঙের মেলা বলতে বিভিন্ন বিষয়কে বোঝানো হয়েছে। ধরো, গ্রামের কৃষক তার জমিতে যাইতেছে, ফসলের ক্ষেত কালারিং দেখা যাইতেছে, গাছপালা সবুজ দেখা যাইতেছে। এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে যে রোজ সকালে রঙের মেলা। তারপরে সাত সাগরে কিসের মেলা? সাত সাগরে ঢেউয়ের মেলা। আমাদের এই জিনিসগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে, যে তারার মেলা কই? আকাশ জুড়ে। রঙের মেলা কই? রোজ সকালে। ঢেউয়ের মেলা কই? সাগরে ঢেউয়ের মেলা। তাহলে সাত সাগরে ঢেউয়ের মেলা। ঠিক আছে। তো এই মেলাগুলো আমরা বুঝলাম। এখন এই মেলাগুলার বাইরে আরো একটা মেলা আছে, যেই মেলাটা হইতেছে তোমার আর এক মেলা জগৎ জুড়ে। কই কই? জগৎ জুড়ে। জগৎ জুড়ে বলতে কি বোঝানো হয়েছে? জগৎ জুড়ে বলতে বোঝানো হয়েছে সারা পৃথিবী জুড়েই এই মেলাটা আছে। সেই মেলাটি কি? ভাইরা মিলে বোনেরা মিলে যেই মেলা। এখন দেখবা যে তোমরা যখন স্কুল ছুটি হয়, কলেজ ছুটি হয়, পূজার ছুটি, ঈদের ছুটি, তখন কি করি আমরা সবাই? আমরা সবাই আমাদের গ্রামের বাড়িতে যাই, যেখানে আমাদের চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন সবাই মিলেমিশে একসাথে খেলাধুলা করি। এই এইটা কি? এটা একটা অনেক আনন্দের একটা ব্যাপার, ঠিক না? যে বাসায় গেলাম, সেখানে ধরো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোনরা সবাই আসছে, একটা অন্যরকম একটা আনন্দের ব্যাপার। এইটাকেই কবি বলেছেন জগৎ জুড়ে। কারণ কি, সারা পৃথিবী জুড়েই সব জায়গাতেই এরকম ভাই বোনের ব্যাপারগুলা আছে। আমরা চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন বলি, যাদের বাড়ি ইউকেতে, আমেরিকাতে। তোমাদের মধ্যে কারোর বাড়ি ঘর আছে ইউকে, আমেরিকাতে? তারা কি বলে? তারা কাজিনস বলে, ঠিক না? ওকে। তো এই ভাইরা মিলে, বোনেরা মিলে কি জগৎ জুড়ে মেলা। এখন তারা কি করে? তারা কি করে? রং কুড়িয়ে বেড়ায়। রং কি করে? কুড়িয়ে বেড়ায়। ওই যে তুমি বললা একটু আগে যে রোজ সকালে রঙের মেলা, আর এখানে বলতেছে তারা রং কুড়িয়ে বেড়ায়। তার মানে হচ্ছে যখন এই ভাইরা বোনেরা একসাথে হয়, তখন সবাই মিলে ভোরবেলা ঘুম থেকে উঠে এই যে একসাথে হাঁটাহাঁটি করা, খেলাধুলা করা, এই যে জিনিসগুলা, এইটাই বুঝাইছে রং উড়িয়ে বেড়ায় তারা। কোথায়? নীল আকাশের অপার নীলে। ঠিক আছে। নীল আকাশের অপার নীলে। এরপরে দেখো, ফুলের বুকে সুবাস যত, বুকে মুখে নেয় মেখে তাই, পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই। দেখো, তুমি যদি এই চারটা লাইন, এই যে রং কুড়িয়ে বেড়ায় তারা, এইখান থেকে এই যে এই পর্যন্ত, এখানে দেখো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি কি? আমরা ভাই বোনেরা মিলে যখন সবাই এক হই, তখন আমরা কি করি?
আমরা রং কুড়িয়ে বেড়াই, তারপরে কি করি? এই রং কুড়ানো বলতে আমি কি বলছি, সকালবেলা ঘুম থেকে ওঠানোর পরে আমরা যেই প্রকৃতির সান্নিধ্যে আসি সেই বিষয়গুলা। সেখানে কি করি আমরা? ফুল ফোটে, সেই ফুলের কি করি, সুবাস নেই। সুবাস নেই না, ফুলের সুবাস নেই। তারপরে কি করি? পাখির কলকণ্ঠ থেকে পাখি কি করে, ডাকে, কুহু কুহু বলে ডাকে। তখন দেখবে আমরাও কি করি, আমরাও পাখির মতো করে ডাকার চেষ্টা করি। তাহলে যদি পরীক্ষায় আসে যে জগৎ জুড়ে ভাইরা মিলে বোনেরা মিলে কি করে, তখন আমাকে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে। যে জগৎ জুড়ে ভাইয়েরা মিলে বোনেরা মিলে রং কুড়িয়ে বেড়ায়, ফুলের বুকের সুবাস নেয়, পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয়। ঠিক আছে? দেখো, আমরা কবিতাটাকে কয়েকটা কি স্টেপসে ভাগ করবো, কয়েকটা ফেজে। প্রথম ফেজটা হইতেছে প্রকৃতির ফেজ, বোঝানো হয়েছে যে ফুলের মেলা, পাখির মেলা, আকাশে তারার মেলা, রোদ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা। পরের যে ফেজ পড়লাম এইখানে, আমরা ভাই বোনেরা মিলে যেই জগৎ জুড়ে মেলা, সেই মেলাতে আমরা কি কি করি সেটার ব্যাখ্যা এইখানে করা হয়েছে। ঠিক আছে? ওকে, এরপরে চলো আমরা দেখি কি আছে। এরপরে আমরা সবাই দিনের বেলায় তো বুঝলাম যে মনে করো সবাই মিলে এই ফুলের সুবাস নিলাম, তারপরে হচ্ছে পাখির কণ্ঠে সুর তুললাম। এরপরে সন্ধ্যা হবে, তখন আমরা কি করি? এই জিনিসগুলো তোমরা হয়তো এখন মিস, মানে নাই বললেই চলে, কিন্তু আমাদের সময় ছিল। যেমন ধরো আমরা যখন নানির বাড়িতে গেছি, দাদির বাড়িতে গেছি ছোটবেলায়, তখন এই যে ভাই বোনরা সবাই এক হইতাম, দিনের বেলা খেলাধুলা করলাম একরকম, রাতের বেলা সন্ধ্যার পরে সাধারণত তখন গ্রামের দিকে কারেন্ট থাকতো না। থাকতো না বলতে কারেন্টের লাইনই ছিল না। ঠিক আছে? তখন কি করতো? তখন নানি দাদিরা ওই যে হারিকেন বা বাতি এইগুলা জ্বালায় রাখতো। ঠিক আছে? এবং ওই সময়টাতে প্রকৃতি এত সুন্দর ছিল যে মনে করো এখন তো মানুষের বাসার সামনে জায়গা থাকে না, মানে সবাই যতটুকু মানে জায়গা বুক করে রাখে, তখন বাসার সামনে ফাঁকা মাঠ থাকতো। এবার চিন্তা করো, সন্ধ্যার পরে রাতের বেলা চাঁদ উঠছে আকাশে, তারারা জ্বলজ্বল করতেছে, সেই সময়টা যে একটা সুন্দর পরিবেশ, ওই পরিবেশে আমরা মনে করো বাসার সামনে কি করতাম, খেলাধুলা করতাম। খেরের পালা তোমরা চিনো কিনা, মানে আমরা খেরের পালা বলি, মানে ওই যে খড় গাদি করা, যেটা ধানের যে ইয়েগুলা, ওইগুলা দিয়ে উঁচু করে বাঁধানো থাকতো, আমরা সেগুলোর উপর লাফালাফি করতাম। এইটা একটু অন্যরকম মজা। এখন রাতের বেলায় কি হয় সেটা দেখানো হয়েছে, যে রাতের পথে পাড়ি যখন, তারারা অবাক দ্বীপ জেলে নেয়। তাহলে অবাক দ্বীপ জেলে নেয় কারা? তারারা। কারা? তারারা। এরপরে ঘুমায় গেলাম রাতের বেলা, রোজ সকালের আকাশ পথে আলোর পাখি দেয় ছেড়ে দেয়, সাত সাগরের বুক থেকে নেয়, ঢেউ তুলে নেয় ভালোবাসার। তাইলে কি হইলো, রাতের বেলা তারারা কি করে, দ্বীপ জেলে দেয়। আর যে পাখিরা আছে সেই পাখিরা সকালবেলা কি করে, পথ দেখায়। এরপরে সাত সাগরের বুক থেকে ঢেউ তুলে নেয় ভালোবাসার। আচ্ছা, তারপরে জগৎ জুড়ে যায় ছড়িয়ে আলো আসার। এই যে বিষয়টা তুমি দিনের বেলাতে মনে করো যে কি করলাম, দিনের বেলায় আমরা কি দেখলাম, ভোরবেলা উঠে আমরা ফুলের সুবাস নিলাম, পাখির কণ্ঠের সাথে আমরা গান গাইলাম, রাতের বেলায় তারারা দীপ জেলে দিল, রোজ সকালে পাখিরা আবার পথ দেখাইতে থাকলো। দিন থেকে রাত পর্যন্ত এই যে তোমার একটা কর্মচাঞ্চল্য, একটা ব্যস্ত থাকার যে একটা বিষয়, এই ব্যাপারটা পুরো জগৎ জুড়ে একটা আশার আলো ছড়াই দিল। ঠিক না? আচ্ছা, এখন চিন্তা করো এই সব কিছু, এই যে দিন থেকে শুরু করে এই যে সুবাস বলো, ফুলের সুবাস বলো, পাখির কলরব বলো, পাখির কণ্ঠের গান গাওয়া বলো, সাগরের ঢেউ বলো, এগুলো সব, রাতের তারা দ্বীপ জেলে দেওয়া বলো, এগুলা কারা করতেছে? আমরা ভাই বোনেরা মিলে। ঠিক না? আমরা ভাই বোনেরা মিলে। তাহলে ভালোবাসার এই যে মেলা, এই যে মেলা ভাইয়ের বোনের, এই যে হাসি, এই যে খুশি, এই যে প্রীতি লক্ষ মনের, তার মানে আমরা এখানে তো শুধু তোমার আমার ভাই বোনের কথা বলা হয় নাই, প্রথমেই কিন্তু বলছে জগৎ জুড়ে ভাই বোনের মেলা। তার মানে সারা পৃথিবীতে যত ভাই বোন আছে তাদের মনের হাসি খুশির লক্ষ লক্ষ মনের, সেটাকে এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে? ওকে, এরপরে এই মেলাগুলো কাদের? কচি সবুজ ভাই বোনদের আপনি গড়া এই যে মেলা। আপনি গড়া বলতে কি বুঝাইছে এইখানে? এই দেখো, আপনি, আপনি মানে আপনাকে, এটা বুঝায় নাই। এই আপনি মানে হইতেছে নিজ। এই আপনি মানে কি? নিজ। মানে আমরা নিজেরা ভাই বোনেরা মিলে এই যে মেলা গড়লাম,
এইটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই মেলা কে তৈরি করে? কচি সবুজ ভাই বোনদের আপনি করা। এই মেলাতে নৃত্য চলে আপন মনে একটি খেলা। এই নৃত্য চলে মানে কি? এটা কিন্তু নৃত্য নয় ঋষি, তোমার হচ্ছে তয় জ ফলা। এটা কিন্তু এই নৃত্য না, নয় রিকার তয় জ ফলা এইটা না। এই নৃত্য মানে হইতেছে নাচা, তা তা থই থই, ওই নাচা, ঠিক আছে। আর এই নৃত্য মানে হইতেছে তোমার প্রতিদিন। নয় ঋষি তয় জ ফলা, এই নৃত্য মানে হইতেছে প্রতিদিন। আর নয় রিকার তয় জ ফলা, ওইটার মানে হইতেছে তা তা থই থই, ঠিক আছে। তো এখানে বলছে যে এই মেলাতে নৃত্য চলে আপন মনে একটি খেলা। মানে তুমি যখন এই যে তোমার আত্মীয় স্বজন, ফুফাতো ভাই বোন, চাচাতো মামাতো সবার সাথে খেলো, তখন কি হয়? মনের মধ্যে একটা আবেগ কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। হয়তো আমি দুদিন পরে চলে যাব, হয়তো আমার সেই ফুফাতো ভাই বা বোনটাও বেড়াইতে আসছে, তারাও দুদিন পরে চলে যাবে। কিন্তু কি হয়, নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, আবার একটা খারাপ লাগা কাজ করে যে তারা চলে যাবে। অথবা তুমি তাদের বাসায় বেড়াইতে গেছো, 2 দিন খেলাধুলা করছো তাদের সাথে, তারপরে আবার চলে আসতে হবে শহরের কর্মচাঞ্চল্য জীবনে। তার মানে কি, তোমার মনের মধ্যে নিত্য প্রতিনিয়ত একটা খেলা চলতিছে, ঠিক না? এইটা বোঝানো হয়েছে। এখন দেখো, সারা বেলায় সেই এক খেলা গড়বে নতুন একটি বাগান, অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান। ঠিক না? এখানে বোঝাইছে যে তুমি এক রকম চিন্তা করতেছো, আর একজন আর এক রকম চিন্তা করতেছে, এক একজন এক এক রকম চিন্তা করতেছে, তার মাঝেই একটি সুর, সবারই সুর যায় মিলিয়ে। অর্থাৎ যত মানুষই হোক এবং তাদের চিন্তা ভাবনা যতই আলাদা হোক, এক দুনিয়া, এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। সবার মনের একটাই চিন্তা, সেটা হচ্ছে সবাই মিলেমিশে এই জগৎ জুড়ে যেই মেলা, সেই মেলাটাতে আমরা একসাথে মেলা আকারেই চলতে থাকা, মিলেমিশে থাকা, ভুল ভ্রান্তি, মানে রক্তারক্তি হানাহানি সবকিছু বাদ দিয়ে ভাই বোন ছেলে মেয়ে সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার গল্পের মেইন থিম। আমি প্রত্যেকটা লাইন চেষ্টা করছি ব্যাখ্যা করার। তোমরা একটু কমেন্টস করে জানাও। যেহেতু বাংলা আমার ক্লাস খুবই কম, আমি নেই না আজকে এই ক্লাস, মনে হয় বাংলাও খুবই মাঝে মাঝে এরকম র্যান্ডম ক্লাস নিতে হয়। তো বলো যে আপাতত আমার আলোচনাটুকু তোমরা বুঝছো কিনা। স্যার আপনাকে তো দেখা যায় না, আমার হচ্ছে কি বলে, মানে ক্যামেরা অফ করা, ঠিক আছে, যেন দেখা যায় না। আপনার ভয়েস শুনলেই বোঝা যায়, থ্যাংক ইউ। আচ্ছা, একটু কমেন্টস করে জানাও যে অন্তত পক্ষে বুঝছো কিনা। খাদিজা তাসনিম মাহি, ওকে, আমি তোমাকে আনমিউট করতেছি মাহি। ও মাহি তো ইয়ে করে ফেলছো। মাহি তোমাকে আনমিউট করছি, তুমি কথা বলো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহি বলো কি খবর? স্যার, এটা আসলে কি বাংলা প্রথম পত্র স্যার? এটা কোনো কথা? তুমি নিজেই বলো, আমি বলবো না। স্যার, আমাদের এখানে বাংলা প্রথম পত্রে এই মেলাটা নাই। কোনো মানে মানে সূচিপত্রেই নাই। এটা কেমনে সম্ভব? জি স্যার, আমি তো তাই দেখতেছি। চাইলে আচ্ছা, স্যার আমি ছবি তুলে পাঠাই। না না না, আচ্ছা তোমরা যারা লাইনে আসো তারা একটু কমেন্টস করো তো যে তোমাদের বইয়ে মেলা নাই। একটু কমেন্টস করো তো। প্রায় 46 জন আছো তোমরা, সবাই একটু কমেন্টস করো তো মেলা আছে কিনা। ইরা লিখছে আছে স্যার, আয়েশা আছে স্যার, স্যার, নুসরাত। আমি একটা ছবি পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, শোনো মাহি, হইতে পারে, আমার তো 7 আছে স্যার, সবাই তো আছে, তাহলে তোমার নাই কেন? স্যার, আমার অবশ্যই আমি মাদ্রাসা স্টুডেন্ট, তো ও, মাদ্রাসার বুক। ও, আচ্ছা 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 মাহি, তাহলে হয়তো হইতে পারে, হ্যাঁ। বাট জেনে রাখলা, এখন কি করা যাবে, ঠিক না? আচ্ছা স্যার। জেনারেলের যারা তাদের সবারই আছে, বুঝছো, তুমি মাদ্রাসা নিয়ে তো ওই জন্য হয়তো নাই, হ্যাঁ। আচ্ছা স্যার, ধন্যবাদ। আসসালামু ঠিক আলাইকুম। আছে মাহি, ওকে। আচ্ছা, ইয়েস স্যার, অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছো মাদ্রাসার তো ওই জন্যই নাই মাদ্রাসা, মোটামুটি সেমই থাকে মাদ্রাসার কারিকুলাম আর জেনারেল কারিকুলাম। কিছু কিছু জায়গাতে একটু কম বেশি থাকে আর কি মাদ্রাসাতে, ওকে। শেয়ারটা বন্ধ করে আবার অন করবেন প্লিজ। এরা কেন? আচ্ছা, স্ক্রিনে এইবার আমি দেখাইতেছি হচ্ছে শব্দার্থ ও টিকা। ঠিকঠাক আছে স্ক্রিন শেয়ার? শব্দার্থ টিকা দেখা যায়? ওকে, ঠিক আছে।
আচ্ছা দেখো, মেলা শব্দার্থ কি, ঠিক আছে, মেলা মানে কি মিলন বা একত্রিত হওয়া। আমি তোমাকে বলছিলাম, তো মেলা মানে হচ্ছে মিলন বা একত্রিত হওয়া, যেখানে উৎসব বা অনুষ্ঠান উপলক্ষে অনেক মানুষের সমাবেশ। যেমন বৈশাখী মেলা, বই মেলা, কৃষি মেলা, বিজ্ঞান মেলা, এরকম। আর এক মেলা জগৎ জুড়ে, মনে আছে আমি এই লাইনের কথা বলছিলাম, যে আরেক মেলা জগৎ জুড়ে বলতে বোঝানো হয়েছে সারা পৃথিবীতেই সকল শিশু কিশোরের যে মিলন, সেটাকেই কবি অন্য এক রকমের মেলা বলেছেন। সুবাস মানে হচ্ছে সুগন্ধ, নিত্য, আমি বললাম না যে এই নিত্য মানে হচ্ছে প্রতিদিন বা রোজ, একই কথা। ঠিক আছে, এটা কিন্তু তাতা থই থই ওইটা না কিন্তু, ঠিক আছে। ওকে, এরপরে আছে হচ্ছে তোমার এই যে তার মাঝেই একটি সুর বিলিয়ে। এইখানে এই বাক্যটার ব্যাখ্যা আসে অনেক সময়, ঠিক আছে, যে তার মাঝেই একটি সুর বলিয়ে মানে বিলিয়ে, এইটার ব্যাখ্যা কি, এর দ্বারা তুমি কি বুঝো। মূলত এইখানে তুমি লিখবা যে আমাদের এই পৃথিবীতে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন কারণে মানুষ আলাদা, ধর্ম বিভিন্ন কারণে মানুষ আলাদা আলাদা ভাবে বিভক্ত, কিন্তু সত্যি হচ্ছে এটাই, সার্বিক দিক থেকে সবাই মানুষ, এবং মনুষ্যত্বের দিকটাই আসল। এবং এই যে সবাই মানুষ, সবাই মিলেমিশে থাকা, এটাকে বলা হয়েছে তোমার তার মাঝেই একটি সুর বিলিয়ে। তাইলে সবাই এই এক সুর মিলায় যায়, যে মানুষ হিসেবে আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। এখন এই মেলা পাঠের উদ্দেশ্য কি? মেলা পাঠের উদ্দেশ্য হইতেছে শিক্ষার্থীদের নারী পুরুষের যে সমতা, সেই চেতনাকে জাগ্রত করা, অর্থাৎ নারী এবং পুরুষ সমান, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। দেখো আমরা যখন এই গল্পটা পড়ছি বিভিন্ন মেলা নিয়ে, তখন কিন্তু তোমাদের মধ্যে কারোর মনে হয় নাই যে এটা কি ছেলেদের জন্য মেয়েদের জন্য না। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য থিং, যে মানে আমরা মানুষ মানুষ হিসেবে ট্রিট করব। মানে কাউকে মেয়ে জন্য মানে তার সাথে একরকম ব্যবহার, ছেলের জন্য একরকম ব্যবহার, বা মেয়েরা আগাইতে পারবে না, এইরকম কোনো চিন্তা ভাবনা না, ঠিক আছে। অ্যান্ড সত্যি কথা হচ্ছে এইটাই, যে এখনো আমাদের সমাজে দেখা যায় এরকম চিন্তা ভাবনা আছে যে মেয়েদের পড়াশোনা নিয়ে একটা নিষিদ্ধ ভাব আছে, মানে কিছু দূর পড়াশোনা হইলেই বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, মেয়েদের চাকরি করা নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু এই জিনিসগুলো থেকে আমাদের বের হইতে হবে, ঠিক আছে। আমাদের চিন্তা করতে হবে তাকে মানুষ হিসেবে, যে আমি যেমন একটা ছেলে হিসেবে মানুষ, সেও মেয়ে হিসেবে একটা মানুষ। আমার যখন যেমন মন চায় আমি বাইরে যাই, ঘুরবো, বেড়াবো, ট্যুর দিব, কক্সবাজার যাব, এখানে যাব, এখানে যাব, এটা আমার স্বাধীনতা। দেন হু আই অ্যাম, যে আমি তাকে মানে বাধা দিতেছি তার কাজে, তাকে ডিস্টার্ব করতেছি। এবং আরো একটা বিষয় বলি, তোমরা ছোট মানুষ, এখন থেকে এই জিনিসগুলো মানে খুব মেনে চলবা, মনে রাখবা তোমার জীবনে পার্সোনালিটি বলে একটা কথা আছে মানুষের লাইফে, হ্যাঁ, এটাকে বলা হয় ব্যক্তিত্ব, যে তুমি মানুষটা কেমন। ঠিক আছে, এখন তুমি বুঝবা না, এখন তুমি হয়তো চিন্তা করবে যে আমি একটু মজা করতে পারলেই মনে হয় খুব ভালো, বা আমি হয়তো মানে সবাইকে হাসাইতে পারলেই খুব ভালো। না, তুমি যখন বড় হবা তখন দেখবা, অনার্সে যখন পড়বা, ভার্সিটিতে পড়বা, যে সবাই তাকে খুব সমীহ করে যার পার্সোনালিটি আছে। এখন পার্সোনালিটি বলতে কি বোঝায়? পার্সোনালিটি বলতে বোঝায় যে তোমার যে একটা স্ট্যাটাস, সেটা বজায় রাখা। স্ট্যাটাস বজায় রাখার মানে এই না যে আমি খারাপ ব্যবহার করব। এখন ধরো বিষয়টা কেমন, অনেকেই আছে দেখবা, সে তার ফ্যামিলি, পার্সোনাল লাইফ, তার ফ্যামিলির কি অবস্থা, তার বাবা মায়ের কি অবস্থা, তার ফিনান্সিয়াল কি কন্ডিশন, সব কিছু সবাইকে বলে বেড়াই, ঠিক আছে। মানে এই যে এক্সপোজ করা, এক্সপ্রেস করে বেড়ানো না, তুমি মনে রাখবা মানুষ যখনই তোমার পার্সোনাল লাইফ, তোমার ফ্যামিলি সম্পর্কে জানবে, তখনই তারা তোমাকে ঠিক সেভাবে ট্রিট করতে শুরু করবে। ঠিক আছে, এমন হইতে পারে তোমার ফ্যামিলি কন্ডিশন একটু খারাপ, এমন হইতে পারে তোমার ফ্যামিলি কন্ডিশন অনেক ভালো, সে তখন অন্যভাবে তোমাকে তখন ধান্দায় রাখবে। মনে রাখবা মানুষ সবসময় কি করে, আমরা এই যে সারপ্রাইজ দেই, গিফট বক্স দেই, সারপ্রাইজ বক্স কি করা থাকে, র্যাপিং করা থাকে কেন? আমাদের আকর্ষণ বাড়ানোর জন্য, যে ওর মধ্যে কি আছে কি আছে, মানে জানার জন্য। এন্ড যখন র্যাপিং বক্স খুলে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের আর ওই আকর্ষণ কাজ করে না। ও আচ্ছা, ওকে ফাইন, তোমার লাইফটা হবে কাইন্ড অফ এই র্যাপিং বক্সের মতো, ঠিক আছে। জীবনটা এই র্যাপিং বক্সের মতো বানাবা, যেখানে বাইরে থেকে সবাই সাসপেন্সে থাকবে যে অ্যাকচুয়ালি এ কি করে, কেমনে করে, কিন্তু কেউ জানবে না কোনো কিছু, আমার ভিতরে থাকবে। এবং কখনোই তোমার প্ল্যান, পরিকল্পনা অন্য কারোর সাথে তুমি শেয়ার করবে না। তুমি ধরো প্ল্যান করতেছো যে আমি
এবারের বার্ষিক পরীক্ষাটা ফাটায় রেজাল্ট করব, আমি 10-12 ঘন্টা করে পড়াশোনা করব, আমি আমার রোল এখন 25 আছে 30 আছে, আমি একবারে রোল 10-এর নিচে নিয়ে আসব। এখন তুমি সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই যায় তোমার স্কুলে যায় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেছো, বলতেছো যে আমি তো চিন্তা করছি আমি কালকে থেকে 12 ঘন্টা করে পড়বো, আমি রোল 10-এর নিচে নিয়ে আসবো, এইভাবে প্ল্যান সাজাইছি, এই ব্যাপার। তুমি বিশ্বাস করো, তার পরের দিনই ওরা তোমাকে এইটা নিয়ে ট্রল করা শুরু করবে। কি রে, কি পড়িস তুই? ইভেন তোমার রেজাল্ট যদি খারাপ হয় বা তুমি ধরো 10-এ আসার কথা, আসতে পারো নাই, তখন তারা এটাকে জোকস বানাবে। এই জন্য কি করতে হবে, আমার যে প্ল্যান সেটা শুধু আমি জানবো, অন্য কেউ জানবে না। একটা লাইন বলি, বড় হইলে দেখবা, একজন বীর ছিল ইসলামের, আহ সুলতান মেহমেদ, তাকে বলা হয় মেহমেদ ফেতিহ। তাকে টাইটেলে দেওয়া হয়েছিল ফাতিহ, মানে হচ্ছে বিজয়ী। ঠিক আছে, বিভিন্ন হিস্টোরি আছে এগুলার যে তাকে কেন এই টাইটেল দেওয়া হয়েছিল। তো উনি, খালি এইটুক জেনে রাখো, উনি মাত্র 21 বছর বয়সে একটা সাম্রাজ্য জয় করছিল, যেই সাম্রাজ্য 2000 বছর ধরেও কেউ জয় করতে পারে নাই, মাত্র 21 বছর বয়সে। ঠিক আছে, তো উনি একটা কথা বলছিল এরকম যে আমার একটা দাড়ি, তো ছেলেদের তো দাড়ি উঠে স্বাভাবিক, তো উনি বলছে যদি আমার একটা দাড়ি, সিঙ্গেল একটা দাড়ি যদি জানে যে আমি কি চিন্তা করতেছি, তাহলে আমি আমার সেই দাড়িটাকে উপড়ায় ফেলবো। জাস্ট চিন্তা করো, থিঙ্কিং লেভেল কই। মানে উনি এইটা মিন করছে আমি কি ভাবতেছি, আমার কি প্ল্যান, আমি কি করব, আমি এগুলো কখনোই কারোর সাথে শেয়ার করব না, কারোর সাথে না। এইগুলোকে বলা হয় পার্সোনালিটি। তুমি তোমার লাইফটাকে অ্যাভেলেবল করে ফেলবে সবার জন্যে, দেন দেখবে একসময় তুমি টেক ফর গ্রান্টেড হয়ে গেছো, তোমাকে কোনো জায়গাতেই ওইভাবে ট্রিট করা হইতেছে না। ঠিক আছে, কখনোই করবে না। তুমি গেলে গেছো, না গেলে নাই। কিন্তু যখনই তুমি তোমার লাইফটাকে এরকম র্যাপিং করে নিবা, তখন দেখবে তোমার প্রতি সাসপেন্স থাকবে। এক জায়গায় বেড়াতে যাওয়ার সময় তোমার কথা তুলবে, যে তুই কি যাবি, চল যাই, রিকোয়েস্ট করবে, এটা ব্যাপার স্যাপার থাকবে। এবং নিজের গোপন কথা, নিজের দুর্বলতার কথা কোনো সময়, কোনো সময় কারোর সাথে শেয়ার করবা না। মানে এক্সেপ্ট তোমার ফ্যামিলি, হ্যাঁ তুমি পদে পড়ছো, মা বাবা, মা বাবার চাইতে আপন কেউ হইতে পারে না, কখনোই না। সে যেই হোক, মানে আমি তোমার জন্য চাঁদ আয়না দিব, সমুদ্র আয়না দিব, এই করব সেই করব, ভাই দরকার নাই তোমারে আমার। ঠিক আছে, মনে রাখবা মা বাবার চাইতে আপন তোমার কেউ হয় না এই দুনিয়াতে, কেউ না। এই জিনিসগুলো মেনটেন করে চলবা লাইফে। ঠিক আছে, তাইলে দেখবো তোমার লাইফটা হবে স্মুথ। হ্যাঁ, তুমি যদি এই ট্র্যাক গুলা থেকে দেখো, আমরা তোমাদের চাইতে সিনিয়র, তোমাদের যারা আমরা টিচার আছি অনেক সিনিয়র, আমরা কিন্তু তোমাদের সাথে আমাদের কখনো সামনাসামনি দেখা হয় নাই, তুমি আমাকে ওইভাবে চিনো না, জাস্ট নাম জানো যে অন্তর স্যার ভালো পড়াই, আচ্ছা যেমনই পড়াই আর কি। তো একটা ভালোবাসা, কিন্তু তোমাদের প্রতি কিন্তু আমাদের একটা টান আছে। ঠিক আছে, অন্তত আমরা কিন্তু তোমাদের খারাপ চাই না, আমরা চাই তোমরা পড়াশোনার পাশাপাশি একটা ভালো মানুষ হও, নিজের নিজেকে ওই রকম ভাবে তৈরি করে তুলো। এবং তুমি যখন বড় হবা, তখন তুমি দেখবা, বুঝবা, ও আচ্ছা অন্তর স্যার বলছিল কারেক্ট। তাইলে তো এরকম না এরকম। দেখবা স্কুলে যে ছেলে বা যে মেয়ে চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না, মানে বাট রেজাল্ট ভালো, দেখবা সবাই ওকে নিয়ে সাসপেন্স থাকে যে কি রে ভাই ওই রকম। কারণ কি জানো, ও নিজেকে র্যাপিং করে রাখছে। আর তুমি মনে করো যায় চিল্লায় বেড়াও যে আমি এই করব ওই করব, ঘোড়ার ডিম করো লাস্টে, তখন মনে করো যে গ্যাঞ্জাম বাজে যায়। ঠিক আছে, তো নিজেকে পার্সোনালিটি গুলো এভাবে তৈরি করবা। কোনো সময় অন্যের পার্সোনাল ইস্যুতে কোনো অপিনিয়ন দিবা না, কোনো অপিনিয়ন দিবা না অন্যের পার্সোনাল ইস্যুতে। কেউ একজন জিজ্ঞাইতেছে আচ্ছা, ধরে আমি চিন্তা করতেছি যে আমি পড়াশোনা করব না, বা আমি এটা এইভাবে পড়বো, বা আমার ভাল লাগতেছে, ওই ছেলেটাকে আমার ভালো লাগছে, বা ওই মেয়েটাকে আমার ভালো লাগছে, আমার কি করা উচিত, আমার এটা করা উচিত কিনা। একদম সব সময় এটা মেনটেন করবা, কখনোই ওর পার্সোনাল বিষয়ে ইনভলভ হইতে যাবা না। হ্যাঁ, তাতে তুমি তার কাছে একটু খারাপ হইতে পারো, তাতে কিছু যায় আসে না। তাকে কোনো সময় বলবা ওকে দেখ, তোর যেটা ভালো মনে হয়, এইসব বিষয়ে আমি কিছু জানি না, বা আমার এগুলা সম্পর্কে কোনো বলার নাই। ঠিক আছে, কোনো সময় ইন্টারফেয়ার হবে না। ওকে, আচ্ছা, ঠিক আছে, যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তবে একটাই কথা, বড় হও তখন ফিল করবা, এখন তুমি ছোট তো, এখন ফিল করতে পারবা না।
বাট যেগুলা বলছি এগুলো যদি মেনটেন করতে পারো, ইনশাল্লাহ জীবনে অনেক ভালো কিছু করতে পারবা। সো কি করতে হবে? তোমার তোমার সেলফটাকে, তুমি একটা ব্যক্তি, এটাকে র্যাপিং করে রাখবা সব সময়। সব সময় সাসপেন্স থাকবে। অ্যান্ড ডোন্ট মেক ইয়োর সেলফ অ্যাভেলেবল। ডাক দিল, যাই ঘুরে আসি, ডাক দিল আই গেম খেলি, না খেলবো না, এমনি পরে খেলবো, আমার যখন মন চাইবে আমি তখন খেলবো। তোর মন চাইতেছে খেলার জন্য, আমার নাও চাইতে পারে। ওকে। ওকে, ঠিক আছে। বলো। তোমাদের জ্ঞান দিলাম বেশি বেশি। তাসমি, আমার বাসাও পাবনা। তাসমি, তোমার বাসা পাবনা কোথায়? তোমরা কি বোর হয়ে গেছো জ্ঞানের আলাপ শুনতে শুনতে? ওই যে একটা ইয়ে আছে না, খালি জ্ঞান দেয়, খালি জ্ঞান দেয়। মানুষ দুইটা জায়গাতে হাঁটতে পছন্দ করে, মা বাবা সন্তানের কাছে, আর শিক্ষক হইতেছে তার শিক্ষার্থীর কাছে। মেধা দেখছি আপু। উম, আর শিক্ষক হচ্ছে শিক্ষার্থীর কাছে। ঠিক আছে। আমার স্টুডেন্ট যদি আমাকে কোশ্চেন করে আটকাইতে পারে, বা আমার স্টুডেন্ট যদি আমার চাইতেও ভালো রেজাল্ট করতে পারে, এইটা কিন্তু আমার ভালো লাগা। ঠিক আছে। এই জায়গাগুলোতে শিক্ষক হারতে পছন্দ করে, কারণ এই জায়গাগুলোতে টিচার হেরে গিয়েও জিতে যায়। ঠিক না? ওকে, ঠিক আছে। এখন আমরা একটু দেখি লেখক পরিচিতিটা কি। প্রথমে বলছিলাম কবিতাটা লিখেছেন হচ্ছে বিশিষ্ট কবি আহসান হাবিব। কে লিখেছেন? আহসান হাবিব। মনে আছে তো? হাবিব বানানে দীর্ঘিকার। তিনি 1917 খ্রিস্টাব্দে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাইলে আহসান হাবিব 1917 খ্রিস্টাব্দে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন সাংবাদিক। তাহলে আমাকে শুধু মনে রাখতে হবে, এভাবে মনে রাখবা, বুঝছো? আহসান হাবিব, 1917, পিরোজপুর, সাংবাদিক, এইভাবে। বিশিষ্ট কবি, এই সেই এগুলো দরকার নাই। জাস্ট কি করবা, এখানে লিখে রাখবা আহসান হাবিব, তারপরে একটা এরো চিহ্ন দিবা, দিয়ে লিখবা 1917, তারপর এরো চিহ্ন দিবা, দিয়ে লিখবা পিরোজপুর, তারপর আবার এরো চিহ্ন দিবা, দিয়ে লিখবা সাংবাদিক। এক লাইনে খেল খতম। তাইলে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে। আহসান হাবিব 1917 খ্রিস্টাব্দে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। ওকে। এরপরে দেখো, এরকম তোমাদের প্রত্যেকটা কবির শেষেই তিনটা বা চারটা করে গল্পের নাম দেওয়া আছে। ঠিক আছে। এবং মনে রাখতে হবে এটা কি কাব্যগ্রন্থ। তাইলে এখানে কি করবা জানো? লিখবা কাব্যগ্রন্থ। লেখার পরে ধরো লিখলাম যে কাব্যগ্রন্থ, লেখার পরে দাগ দিবা। দাগ দেওয়ার পরে 1, 2, 3, 4 দিয়ে এই চারটা এখানে লিখে রাখবা। বাস, তাইলে কি হবে? পরীক্ষার আগে আমার আর এইভাবে পড়তে হবে না। আমি এই পেজটাতে আসবো, এই লাইনটা দেখবো, এই চারটা দেখবো, শেষ। এইটুক পড়লেই এখান থেকে যথেষ্ট। এইটুক পড়লেই কি এর ভিতর থেকে যথেষ্ট, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই। কি নাই? প্রয়োজন। এবার চলো দেখি আমরা তাহলে কিছু কোশ্চেন দেখি, বইয়ের কোশ্চেন গুলা, যে কেমন কি আমরা যা পড়লাম বুঝলাম তার ভিতর থেকে খেলা কিছু আছে কিনা। দেখো, রাত্রি শেষ ছায়া হরিণ সারা দুপুর আশায় বসতি। রাত্রি শেষে সারা দুপুর বেলা ছায়া হরিণ আশায় বসতি। রাত শেষ সারা দুপুর, মনে থাকবে? রাত শেষ সারা দুপুর ছায়া হরিণ আশায় বসতি। দেখো, রাত শেষ, রাত শেষের পর কি আসবে? দুপুর আসবে, ছায়া দুপুর, সারা দুপুর। তাহলে রাত শেষ সারা দুপুর ছায়া হরিণ আশায় বসতি। ওকে। আর তার লেখা শিশুতোষ গ্রন্থগুলো বেশ জনপ্রিয়, আমরা একটু দেখি। এই যে রাতের পথে পাড়ি দিতে শিশু কিশোররা কিসের আলো জেলে নেয়? কিসের আলো জেলে নেয়? রাতের পথে পাড়ি দিতে তারার আলো জেলে নেয়। আরো এক মেলা জগৎ জুড়ে বলতে কি বোঝানো হয়েছে? মিলনের মেলা, একতার মেলা, রঙের মেলা, সবগুলাই। ওকে। এবার আমরা একটু কোশ্চেন যদি দেখি, নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা? গড়বে নতুন একটি বাগান। ঠিক আছে। উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার যে বিষয়বস্তুর মিল পাওয়া যায় তা বর্ণনা দাও। মূলত ক আর খ তোমাদের মুখস্থ করার বিষয়, এবং গ নাম্বার এবং ঘ নাম্বারে যে কোশ্চেন দুইটা আসবে আমি শুধু সেটা একটু বলবো, মন দিয়ে শোনো। দেখো, আমাদের এই কবিতার মেন বিষয়টা হচ্ছে এই যে মেলা কবিতায়
তুমি বিভিন্ন মেলায় গেলে কি কি মেলা হয়, সেখানে কি কি ব্যাপার স্যাপার থাকে, এবং এই কবিতায় দিনের বেলায় রাতের বেলায় কি কি মেলা ঘুরছে, তারার মেলা, ঠিক না? এই যে তোমার সাগরের ঢেউয়ের মেলা, রঙের মেলা, ফুলের মেলা, তোমাকে একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং বলবে এই উদ্দীপকের সাথে মেলা কবিতার সাদৃশ্য কই। তখন তোমাকে এই প্রকৃতির মেলাগুলোর সাথে মিলায় মিলায় বলতে হবে। গ নাম্বার। আর ঘ নাম্বারে আসবে, শিওর থাকো, ওই একটাই কোশ্চেন ঘুরে ফিরে, মানুষ সবার সেরা, বা মানুষের মিলন মেলা, বা সবার উপরে মানুষ সত্য, বা এই যে মানে এক কথায় তোমার হচ্ছে এই যে লাইনটা আছে না, এই যে এই লাইনটা, ঘ নাম্বারে এই লাইনটাই আসবে, যে মনুষ্যত্বের দিক থেকে সকল মানুষ এক, এই যে মিলনের সুর, সবারই সুর, সবারই মিশে যায়, এইটাই ব্যাখ্যা আসবে ঘ নাম্বারে। তাহলে গ নাম্বার ওইটা যাবে, ঘ নাম্বারে এইটা চলে আসবে। ঠিক আছে? ওকে, এবার আমরা, এই তো ক্লাস ছিল, আমরা এবার একটু দুই তিনজনের কবিতা আবৃত্তি শুনবো। খাদিজা তাসনিম মাহি, আমি সুলতান সুলেমান কোসেম এগুলো দেখি নাই, আমি অন্য একটা দেখি, তোমার হচ্ছে মেহমেদ ফাতিহ লাল, সুলতান মেহমেদ, ঠিক আছে? পূর্ণ সেনগুপ্ত, শুভেচ্ছা আপু। কিন্তু শুভেচ্ছা হইলেও কিন্তু তোমাদের পূজা উপলক্ষে কিন্তু ছুটি থাকতেছে না, ঠিক আছে? ক্লাস কিন্তু রেগুলার যেমনে চলে, ঠিক একই ওয়েতে ক্লাস চলবে, কোনো রকম কোনো ছুটি নাই। আচ্ছা, ওকে, এবার আমরা একটু কবিতা আবৃত্তি শুনবো একে একে ইনশাল্লাহ কয়েকজনের। ঠিক আছে, মুবাশশিরা রহমান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? স্যার, হ্যালো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি হ্যাঁ, শোনাচ্ছে, হ্যাঁ বলো, কবিতাটা আবৃত্তি করো। ইয়েস স্যার। মেলা, লিখেছেন আহসান হাবীব। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা, আর এক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে, রং পুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের ফুলের বুকে সুবাস যত, বুকে মুখে নেয় মেখে তাই, পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই। রাতের পথে পাড়ি যখন, তারার অবাক দ্বীপ যে রোজ সকালের আকাশ পথে, আলো পাখি দেয় ছিঁড়ে সাত সাগরের বুক থেকে নেয়, ঢেউ টেনে নেয় ভালোবাসার জুড়ে যায় ছড়িয়ে। মেলা, আহসান হাবীব। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা, আরেক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে, রং করিয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নীলে। ফুলের বুকে সুবাস যত, বুকে মুখে নেই মেখে তাই, পাখির কলক কণ্ঠ থেকে সুর তোলে নেয় তারা সবাই। রাতের পথে পাড়ি যখন, তারার অবাক দ্বীপ দ্বীপ জেলে নেয়, রোজ সকালের আকাশ পথে আলোর পাখি দেয় ছেড়ে দেয়, সাত সাগরের বুক থেকে নেয় ঢেউ তুলে নেয় ভালোবাসার, জগৎ জুড়িয়ে যায় ছড়িয়ে আলো আসার। ভালোবাসার এই যে মেলা, এই যে মেলা, ভাইয়ের 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 বোনের, এই যে হাসি, এই যে খুশি, এই যে প্রীতি লক্ষ মনের, কচি সবুজ ভাই বোনদের আপনি গড়া এই যে মেলা, এই মেলাতে নিত্য চলে আপন মনে একটি খেলা। সারা বেলায় সারা বেলায় সে এক খেলা, গড়বে নতুন একটি বাগান, অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান, তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে, এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা। অনেক সুন্দর হয়েছে, তুমি অনেক সুন্দর করে আবৃত্তি করছো, সত্য কথা ভালো লাগছে অনেক। তোমার বাসা থ্যাংক ইউ। কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রাম? চট্টগ্রাম কোথায়? ইয়াতে, কেয়াতে? না, এই কোরবানীগঞ্জে। কি কি? কোরবানীগঞ্জে। ও আচ্ছা আচ্ছা, কোরবানীগঞ্জে। আমরা এডু পরিবারের সব টিচার প্লাস তোমার হচ্ছে মানে টিচার প্লাস আরো যারা আছে আর কি, বুঝোই তো, মানে স্টাফ হুম, সবাই মিলে আমরা যত সম্ভব এই মাসের সরি এই মাস না, অক্টোবরের শেষে চট্টগ্রামে ট্যুরে যাব ইনশাল্লাহ। দেখা হবে, আইসো তুমি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে সাইবা, থ্যাংক ইউ। ওকে স্যার।
ওকে, তারপরে আর কেউ আবৃত্তি করছে? আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি আহসান হাবীব রচিত মেলা কবিতাটি। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা, আরেক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে, রং কুড়িয়ে বেড়ায় তারা, নীল আকাশের অপার নীলে। ফুলের বুকে সুবাস যত, বুক মুখে বুকে মুখে নেই মেখে তাই, পাখির কল কণ্ঠ থেকে সুর তুলে নেই তারা সবাই। রাতের পথে পাড়ি যখন, তারার অবাক দ্বীপ জেলে নেই, রোজ সকালের আকাশ পথে আলুর পাখি দেই ছেড়ে দেই। সাত সাগরের বুক থেকে নেই, ঢেউ তুলে নেই ভালোবাসার, জগৎ জুড়ে যায় ছড়িয়ে আলু আসার। ভালোবাসার এই যে মেলা, এই যে মেলা ভাইয়ের বোনের, এই যে হাসি, এই যে খুশি, এই যে প্রীতি লক্ষ মনের। কচি সবুজ ভাই বোনদের আপনি আপনি গড়া এই যে মেলা, এই মেলাতে নিত্য চলে আপন মনে একটি খেলা। সারা বেলায় সেই এক খেলা, গড়বে নতুন একটি বাগান, অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান। তার মাঝেই একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে, এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। ধন্যবাদ। বাহ, ইসমাম অনেক সুন্দর আবৃত্তি করছে, একদম প্রফেশনাল ছিল। খুব ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে একটু আমি আহ পূর্ণিয়া সেনগুপ্ত আপুরে, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। সেটা হচ্ছে, ধরো আমরা তো টিচার না, ধরো বুঝো তো এটা, আমি আমি এখানে আমার কাজ কি বলো? আমি এখানে অ্যাজ এ টিচার, মানে আমি এখানে টিচার হিসেবে আছি। তো আমার কাজটা হইতেছে ক্লাস নেওয়া রুটিন ওয়াইজ, বাট ডিসিশনটা মেক করবে কে? ম্যানেজমেন্ট, ঠিক না? তাই না, বলো? আমি বুঝতেছি যে বিষয়টা একটু অন্যরকম হইতেছে, স্বাভাবিক ব্যাপার, পূজা তোমাদের একটা ব্যাপার এর মধ্যে, ঠিক আছে। অন্তত পক্ষে একদিন বা 2 দিন ক্লাসটা বন্ধ রাখা যায়, তো যেহেতু দুর্গাপূজার ছুটি সবারই 12-13 দিন করে ছুটি, অন্তত 1-2 দিন ছুটি দেওয়া যাইতে পারে। দেখা গেল 2 দিন ছুটি থাকলো বা একদিন ছুটি থাকলো, অন্তত দশমীর দিন, দশমীর দিনটাতে তো অন্তত ছুটি দেওয়া যাইতে পারে। তোমরা কি বলো, তোমাদের কি মনে হয়? অন্তত পূজায় কি একদিন ছুটি, ক্লাস বন্ধ রাখা দরকার? শোনো, আমাদের কি হইতে হবে জানো, সব সময় মানবিক হইতে হয়, হ্যাঁ। এখন ধরো আমরা 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 মুসলমান যারা আছে, আমাদের ঈদের সময় কিন্তু আমাদের 7 দিন 10 দিন ছুটি থাকে, ঠিক না? তাইলে এই সময়টা তো অন্য ধর্মের যারা আছে তাদেরও ক্লাস বন্ধ থাকে, তারা কিন্তু এই সময়টাতে কনসিডার করে যে না, সমস্যা নেই, ছুটি। আমরা এটাকে উৎসব হিসেবে নেই, যে হ্যাঁ আমাদের ভাই বোন, পাড়া প্রতিবেশী, তাদেরও উৎসব, আমাদেরও উৎসব। একদিন পড়াশোনা করলাম না, 2 দিন পড়াশোনা করলাম না, কি হবে? মনে রাখবা, জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন না কিন্তু। তুমি তোমার জীবনটাতে যাতে একটু ভালো করে আগাইতে পারো, এইটার জন্য পড়াশোনা। তুমি জন্ম নিছো পড়াশোনা করার জন্য না, এটা ফিল করতে হবে, ঠিক আছে? তো আমাদেরও এটা চিন্তা করা উচিত। এখন যাই হোক, এটা ম্যানেজমেন্টের ডিসিশন, আমি দেখি ম্যানেজমেন্টকে জানাবো অন্তত দশমীর দিন একটা দিন। হ্যাঁ, ইনশাল্লাহ অন্তত দশমীর দিনটাতে ছুটিটা দিলে, শুক্রবার তো বন্ধই থাকবে, অন্তত বৃহস্পতিবার দশমীর দিনটাতে একটা দিন ছুটি থাকলে একটু ইয়ে থাকে। আর এগুলো আমাদের কনসিডার করতে হবে, অন্য যারা আসো আর কি, যারা বলতিছো যে না কোনো ছুটি দরকার নাই, এই সেই, না ভাইয়া আপু, মানবিক হইতে হবে, চিন্তা করতে হবে, প্রত্যেকে যার যার ধর্মকে সম্মান করতে হবে, ঠিক আছে? একটা দিন না পড়লে কিচ্ছু হবে না, আল্লাহ তোমাকে দিবেন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, এগুলা তোমাদের মধ্যে অনেকেরই, মানে দেখলাম, মানে এই ধরনের অ্যাগ্রেসিভ মনোভাব আছে, যে না কোনো ছুটি মুটি নাই, এই সেই এটা সেটা। অনেস্টলি ভাইয়া এরকম না, হ্যাঁ, এরকম এরকম হবা না, কেমন? জীবনে এরকম হওয়া যাবে না ভাইয়া, মানে আমি একদম রিকোয়েস্টই করি তোমাকে, এরকম হওয়া যাবে না। সবসময় স্যাক্রিফাইসিং মনোভাব রাখবা। একদিন 2টা ক্লাস হয়, করলাম না, কি হইলো বা কি হবে, ঠিক না? কিন্তু তাই বলে যে আমি অ্যাগ্রেসিভ মনোভাব দেখাই যে
এটা না সেটা, এটা 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 ঠিক না, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এগুলো ম্যানেজমেন্টের ডিসিশন। পুণ্যা সেনগুপ্ত আপু, আমি আমার জায়গা থেকে পার্সোনালি মানে সরি তোমার কাছে, ঠিক আছে, কারণ এটাতে আমার কোনো রকম কোনো মানে হাত নাই, একদম সোজা বলতে গেলে, ঠিক আছে। সো আমি আপু, তোমার জন্য শুভকামনা, তুমি এনজয় করবা। ক্লাস হইলেও তোমার ক্লাস করার প্রয়োজন নাই, ঠিক আছে, আমি তো একদম ডিরেক্ট বলবো প্রয়োজন নাই, কিছু হবে না একদিন ক্লাস না করলে, তুমি পরে ক্লাস দেখে দেবা। বাট এনজয় মিস করবা না তুমি, একদম তোমার ধর্মের অনুষ্ঠান ফুল ফুল তুমি এনজয় করবা, ঠিক আছে, একদম অনেস্টলি। তোমার ভালো যতটুকু যে কয়দিন তোমার মানে এনজয় করতে মন চাই, দেন তুমি আয়সা পরে প্রয়োজনে মনে করো যে পরে তোমার পূজা শেষ হইলে তারপর তুমি 3 দিন মানে অন্যরকম কঠোর পরিশ্রম করে আবার ঘুরে দাঁড়াবা, কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই, জীবনের একটা পরীক্ষা কিছুই না, ঠিক আছে। বাট কোনো এনজয়, ধর্মীয় কোনো প্রোগ্রাম, আত্মীয় স্বজন দাওয়াত, এইটা সেটা কোনো প্রয়োজন নাই মিস করার, ঠিক আছে। যখন মিস করার দরকার হবে তখন আমি বলবো ইনশাল্লাহ যে এই সময় এগুলা বন্ধ করতে হবে, এখন করতে হবে। বাট এখন প্রয়োজন নাই, এখন তুমি এনজয় করবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আর এই তো, ঠিক আছে, ভালো থাকো সবাই। পরবর্তী 8:30টায় ক্লাস আছে, ক্লাসে জয়েন করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।